শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অধ্যক্ষবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা অনলাইনে ক্লাস নিয়মিত অবলোকন করছেন, শুনছেন, সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন ইন সোসাইটিজ এই পত্রের পঞ্চম ক্লাস। এখনই আমি ক্লাসের মূল যে বিষয় সে আলোচ্যসূচি শুরু করব। আনোয়ার সাহেব, এখন দেখা যাচ্ছে? হ্যালো টেকনিক্যাল কমিটি, দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, জি জি, শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসের আলোচ্যসূচি সপ্তম অধ্যায়, লাইব্রেরি অ্যান্ড পাবলিক রিলেশনস, গ্রন্থাগার ও জনসংযোগ, এই সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারের মোটামুটি অনেকগুলো বিষয়। প্রথমে আসবে জনসংযোগের মৌলিক ধারণা, অর্থাৎ জনসংযোগ কারে বলে, জনসংযোগ কিভাবে করতে হয় এবং জনসংযোগ করার যে উপকরণ, জনসংযোগ করার কি উদ্দেশ্য, জনসংযোগের কি প্রয়োজনীয়তা, সেই বিষয়গুলো সেখানে আসবে। তারপর গ্রন্থাগার জনসংযোগ, গ্রন্থাগারে কেন জনসংযোগ প্রয়োজন, গ্রন্থাগার জনসংযোগের উদ্দেশ্যটা কি, গ্রন্থাগারে জনসংযোগে ব্যবহৃত যে পদ্ধতি সমূহ, আমি যে গ্রন্থাগারে পাবলিক রিলেশন বা জনসংযোগ করব, কি মেথড ফলো করব, সেই বিষয়গুলো এখানে আসবে। গ্রন্থাগার জনসংযোগের সাধারণ উপকরণ, আমরা যে মাধ্যমে জনসংযোগ, জেনারেল টুলস অফ পাবলিক রিলেশনস কিভাবে, সেই বিষয়গুলো। এরপরে আছে যে সাংগঠনিক আচরণ সম্বন্ধে পর্যালোচনা করব, অর্গানাইজেশনাল বিহেভিয়ার সম্পর্কে। এরপরে আছে লাইব্রেরি রিসার্চ, অর্থাৎ গ্রন্থাগার গবেষণা, সেটার একটি মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট। এই বিষয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি জনসংযোগের একটি মোটামুটি শর্ট ভাবে একটি ধারণা দিতে চাই। পাবলিক রিলেশন, যেটাকে জনসংযোগ আমরা বলছি, জনসংযোগকে অনেকেই তুলনামূলকভাবে আধুনিক একটি বিষয় বলে মনে করলেও কার্যত একটা কৌশল হিসেবে এর সূচনা ঘটেছে বহু আগে। প্রচার প্রচারণা, সম্পর্ক উন্নয়ন, আস্থা সৃষ্টি ইত্যাদি নানা শব্দে বা ভাষায় জনসংযোগকে প্রকাশ করা হলেও একটি শব্দ হিসেবে জনসংযোগ ব্যবহার প্রথম কখন হয় তা নিয়ে অনেক মতপার্থক্য বা মতবিরোধ আছে। কেউ কেউ মনে করেন 1807 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রদত্ত একটি বক্তৃতায় প্রেসিডেন্ট টমাস জেফারসনই এই জনসংযোগ শব্দটি ব্যবহার করেছিলেন। আপনারা জানেন যে লাইব্রেরি সায়েন্স এবং অন্যান্য বিষয়ে অনেক কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র উৎপত্তি হয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস মানে আমাদের যেন বাংলাদেশের জাতীয় সংসদ, তাদের সেই সংসদের নাম হলো কংগ্রেস। এবং সেখানে তখনকার যে মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন, ওনার বক্তৃতায় এই জনসংযোগ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বলে সেটি তথ্য পাওয়া যায়। জনসংযোগ বিশেষজ্ঞ অধ্যাপক এরিক গোল্ডম্যান মনে করেন যে জনসংযোগ শব্দটি প্রথম ব্যবহার করেন ডোরম্যান ইটন নামে একজন আইনজীবী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুলের স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতায় পাবলিক রিলেশন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। সেখানে যে লাইব্রেরি ল স্কুল আছে, যে ল স্কুল, বিশেষ করে আমরা যে ল কলেজ বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ইয়েল ল স্কুলের কথা বলা হয়েছে, যেখানে স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রী, তাদেরকে একজন বিজ্ঞ আইনজীবী, উনি তার বক্তৃতায় পাবলিক রিলেশন শব্দটি প্রথম ব্যবহার করেন। হাওয়ার্ড স্টিফেনসনের মতে আজকে
আমরা আজকে যে অর্থে জনসংযোগ কথাটিকে ব্যবহার করি সে অর্থে এটি প্রথম ব্যবহার করেন 1897 সালে অ্যাসোসিয়েশন অফ আমেরিকান রেলরোডে প্রকাশিত ইয়ারবুক অফ রেলওয়ে লিটারেচার বইতে ইহা প্রথম প্রকাশিত হয়। আবার অনেকের মতে এডওয়ার্ড এল বার্নেসি ছিলেন এই জনসংযোগের এরকম ব্যক্তি যিনি 1920-এর দশকের গোড়ার দিকে বিশ্বে নিজেকে জনসংযোগ পরামর্শক হিসেবে পরিচিত করে তোলেন। অনেকের ধারণা বা অনেকে মনে করেন তিনি জনসংযোগের বিষয়ে সর্বপ্রথম তিনি জনসংযোগ শব্দটি ইউজ করেছিলেন এবং জনসংযোগ বিষয়ে সর্বপ্রথম বইটিও তারই লেখা। বার্নেস লিউ এর প্রচেষ্টায় 20 দশকের শুরুতে জনসংযোগ সর্বপ্রথম একটি ধারণা কনসেপ্ট, তারপর এটি একটি প্রফেশন পেশা এবং সর্বশেষ জ্ঞানের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আজকে এই জনসংযোগ বা পাবলিক রিলেশন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা যদি লক্ষ্য করেন প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি দপ্তর অধিদপ্তর, প্রতিটি সেক্টরে এই পাবলিক রিলেশন বা জনসংযোগ কর্মকর্তা বা জনসংযোগের একটি ব্যবস্থা রয়েছে, যার প্রত্যেকটা জায়গাতেই এটা এখন কি নলেজ হিসাবে বা শেয়ার করা হিসাবে বিভিন্নভাবে ইউজ করা হয়। এখন আমরা জনসংযোগ কারে বলে সেই বিষয়ে এবং তার প্রকার ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। জনসংযোগ এমন একটি পদ্ধতি যা কোনো মানুষের এবং ব্যবস্থাপনা বিষয়ে কাজ করে। এটা এমন একটা কর্মসূচিকে বাস্তবায়ন করে যা ব্যবহারকারীদের আকর্ষণ করে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা অন্য কোনো সংগঠন সম্বন্ধে জনগণের কাছে তথ্য উপস্থাপন যা এর সম্বন্ধে মানুষের মনোভাবকে উন্নত করার উদ্দেশ্য নিয়ে যেসব নীতি ও কর্মকাণ্ড দাঁড় করানো হয় তাই হচ্ছে জনসংযোগ। জনসংযোগ বিভাগ সংস্থার প্রধান দায়িত্বের মধ্যে আছে সংবাদ বিবরণী প্রদান, সংবাদ সম্মেলনের আয়োজন, জনগণের কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেওয়া, জনসম্পৃক্ত বিভিন্ন কাজে অংশগ্রহণ, চলচ্চিত্র, কর্মী ম্যাগাজিন, যৌথ বাণিজ্য, প্রতিষ্ঠানের অংশীদারের জন্য রিপোর্ট তৈরি, বিজ্ঞাপনী, পরিকল্পনা প্রণয়ন, প্রদর্শনী ও ভ্রমণ পরিকল্পনা ও প্রচারণা এবং জনমত যাচাইয়ের উদ্দেশ্যে গবেষণার জরিপ ইত্যাদি এর কর্মকাণ্ডের আয়োজন। আমেরিকান হেরিটেজ ডিকশনারি এর মতে একটি সংগঠন কর্তৃক সম্পাদিত কিছু কর্মকাণ্ড যার সাহায্যে সংগঠনটি জনগণের সঙ্গে একটি অনুকূল সম্পর্ক গড়ে তুলতে চায়। 1978 সালে মেক্সিকো সিটিতে আয়োজিত জনসংযোগ বিষয়ে সর্বপ্রথম বিশ্ব সম্মেলন ও জনসমাবেশে এই জনসংযোগ বিষয়ক প্রথম বিশ্ব ফোরামে জনসংযোগের যে সংজ্ঞাটি অনুমোদন করা হয় সেটি হলো জনসংযোগ চর্চা হচ্ছে ধারা বা প্রবণতার বিশ্লেষণ, এগুলোর পরিণতি সম্বন্ধে পূর্বাভাস প্রদান, সংগঠনের নেতৃবর্গকে পরামর্শ দান এবং পরিকল্পিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের একটি কলা ও সামাজিক বিজ্ঞান যা সংগঠন ও জনসাধারণ উভয়েরই কাজে আসে। এই জনসংযোগ বা পাবলিক রিলেশনের যে প্রয়োজনীয় প্রকার বা কি কত ধরনের হয় সেটি আমরা বলবো। জনসংযোগ সাধারণত দুই প্রকারের বা দুই ধরনের হয়। একটি হলো উৎপাদনমুখী আর একটা হলো সেবামুখী। উৎপাদনমুখী কোনগুলো? যেমন মনে করেন যে বিভিন্ন যে বিজ্ঞাপন বা অ্যাড দেওয়া হয় যেটার মাধ্যমে কি ওই প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করে, প্রচার প্রচারণা করে বা আকর্ষণ সৃষ্টি করে বা সেইটা থেকে বিভিন্ন গ্রাহক ক্লায়েন্ট সৃষ্টি করে, এগুলো হলো উৎপাদনমুখী। আর সেবামুখী কোনগুলো? আমরা যেরকম লাইব্রেরিতে যা জনসংযোগ, এটা হলো সেবামুখী, যে আমরা কি লাইব্রেরির সেবা দেওয়ার জন্য আমরা কি জনসংযোগ করব, সেইগুলো মানে লাইব্রেরির সার্ভিসটাকে যে জনসংযোগ করা হয় সেটাকে সেবামুখী বলা হয়েছে। এই দুই ধরনের জনসংযোগ হয়ে থাকে। আর জনসংযোগের প্রয়োজনীয়তা কেন এটা আমি করব,
যে কোনো প্রতিষ্ঠানে গ্রাহক সেবা গ্রহীতা ব্যবহারকারী বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে কর্মকাণ্ড পরিচালনা করে। সেবা গ্রহীতা বা ভোক্তা শ্রেণীর সাথে প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও তাদের কাছে নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য জনসংযোগ একান্ত আবশ্যক। তাছাড়া ইহা আরো যে সমস্ত কারণে প্রয়োজন সেগুলো হলো যে অবহিতকরণ, অর্থাৎ বিষয়ের অগ্রগতি সম্পর্কে সেবা গ্রহীতার সহ বৃহত্তর জনগোষ্ঠীকে জানানো। এখন আপনার লাইব্রেরিতে একটি নতুন কি সার্ভিস চালু হয়েছে বা নতুন একটি বই কালেকশন করা হয়েছে, সেইগুলোকে আপনি অ্যাডভান্স অবহিত করবেন বা জানাবেন তার যারা সেবা গ্রহণকারী তাদেরকে, সেইটার একটা প্রয়োজন। সামাজিক উদ্দেশ্য পূরণ, সামাজিকভাবে উদ্দেশ্য পূরণের জন্য জনসংযোগ করা হয়। সেবা ও সম্পদের মান উন্নয়ন, সার্ভিস এবং যে রিসোর্স তার মান ডেভেলপমেন্ট করবে এই জনসংযোগের মাধ্যমে। মূল্যায়ন এবং সেটি কি যে কোনো সার্ভিসের বা যে কোনো ম্যাটেরিয়ালসের যে কোনো আইটেমসের ইভালুয়েশন, তার মূল্যায়ন কদর বাড়বে। সেবার পরিধি বিস্তার, সেবার যে সার্ভিসের যে স্কোপ গুলো সেগুলো ব্যাপকতা লাভ করবে। সামাজিক দায়িত্বশীলতার পূরণ, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, দিক নির্দেশনা দান করে, ভাবমূর্তির বিকাশ, জনসংযোগের মাধ্যমে বিভিন্ন বিষয়ের ভাবমূর্তি উজ্জ্বল করে, বিকাশ করে। এটি হলো যে জনসংযোগের প্রয়োজন। এই জনসংযোগের প্রয়োজনীয়তা সম্পর্কে আরো বিস্তারিত বিভিন্ন ভাবে আপনারা জেনে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে এই পয়েন্টগুলো আপনাদের উদ্দেশ্যে অবগত করলাম। বিস্তারিতভাবে আমাদের বইয়ের মধ্যে রয়েছে এই বিষয়গুলো জনসংযোগের প্রয়োজনীয়তার ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপরে আসি আমরা যে জনসংযোগ যিনি করবেন বা পাবলিক রিলেশন একজন স্টাফ বা একজন কর্মকর্তার, জনসংযোগ কর্মীর প্রয়োজনীয় দক্ষতা, যিনি শেয়ার করবেন, যিনি রিলেশন পাবলিক রিলেশন সৃষ্টি করবেন বা বিভিন্নভাবে আকর্ষণ সৃষ্টি করবেন, ওনার প্রয়োজনীয় কিছু কি দক্ষতার প্রয়োজন। কি কি দক্ষতা লাগবে? সাংগঠনিক দক্ষতা, অর্গানাইজেশনাল এবিলিটি প্রয়োজন পড়বে জনসংযোগ কর্মকর্তার। সুবিবেচনা, তার একটি জাজমেন্ট যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে সেইভাবে একটা সুবিবেচনা তার মধ্যে থাকতে হবে। যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল, অনেকেরই সেই যোগাযোগ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বা বিভিন্ন জায়গাতে কমিউনিকেশন করা, আসা যাওয়া বা বিভিন্নভাবে কমিউনিকেশন রক্ষা করা, সেটা অনেকেরই সেটি স্কিল থাকে না, কিন্তু যাদের সেই দক্ষতা আছে তারাই এই জনসংযোগ কর্মীর কাজ করতে পারে। খোলা মন, ওপেন মাইন্ড, একেবারেই খোলা মন থাকতে হবে। মানে খোলা মন মানে বলা হয়েছে যে একেবারে সাদা মনের মানুষ, যেটা আমরা বলি যে সবার সাথে একটি কি সহনশীল ভূমিকা থাকতে হবে। বিশ্লেষণী ক্ষমতা, অ্যানালাইটিক্যাল এবিলিটি, যে কোনো বিষয়ে কি বিশ্লেষণ করে অ্যানালাইসিস করার মতন সেই সক্ষমতা বা ক্ষমতা থাকতে হবে। মৌলিকত্ব মানে অরিজিনালিটি, সততা, ইন্টেগ্রিটি, আপনাকে সততা থাকতে হবে জনসংযোগের একজন স্টাফের। সামাজিক সম্পর্ক রক্ষার ক্ষমতা, এবিলিটি অফ মেনটেন সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক রক্ষার মতন ক্ষমতা থাকতে হবে। লিডারশিপ, নেতৃত্ব, সবারই এই লিডারশিপের কোয়ালিটি থাকে না, একজন জনসংযোগ কর্মকর্তা সেই লিডারশিপের কোয়ালিটি থাকতে হবে। জ্ঞানের গভীরতা, ডিপথ অফ নলেজ, অর্থাৎ ছোটখাটো স্বাভাবিক বা একেবারে আপডেট নলেজ সব বিষয়ই মোটামুটি জ্ঞানের একটি তার সেই গভীরতা থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে, ধৈর্য সহকারে এই বিষয়গুলো করতে হবে। এরপরে আসি আমরা গ্রন্থাগার জনসংযোগ, যেটি আমরা এই চ্যাপ্টারের মূল বিষয় যে লাইব্রেরি এন্ড পাবলিক রিলেশনস, যে গ্রন্থাগার জনসংযোগটা কি। গ্রন্থাগার জনসংযোগের ধারণাটি সঠিকভাবে সংজ্ঞায়িত বা চিহ্নিত করা বহু আগে থেকেই গ্রন্থাগারগুলোতে জনসংযোগ চর্চার প্রচলন ছিল।
1876 সালে যুক্তরাজ্যের পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক স্যামুয়েল এস গ্রিন গ্রন্থাগারিক ও গ্রন্থাগার ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক জোরদার করার বিষয়ে লেখালেখি করেন। গ্রন্থাগার সেবাকে উন্নত করার জন্য ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর তিনি জোর দেন। এর 20 বছর পর 1896 সালে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এর এক সম্মেলনে লুইস স্টার্নস নামে একজন গ্রন্থাগারিক এই সেবা প্রচারের জন্য বিজ্ঞাপন প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। 19 শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে আসা ইউরোপীয় গ্রন্থাগারিকরা গ্রন্থাগারের জনসংযোগ কর্মকাণ্ড, বিশেষ করে বিজ্ঞাপনী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্ব সম্পর্কে নতুন ধারণা নিয়ে ইউরোপে ফিরে যান। 1916 সালে সুইডিশ গ্রন্থাগারিক গ্রিটা লিন্ডার মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে যান। দেশে ফিরে আসার পর 1917 সালে সুইডিশ লাইব্রেরি কনফারেন্সে তিনি একটি পেপার উপস্থাপন করেন। ওই লেখায় গণগ্রন্থাগারের সেবা সম্বন্ধে প্রচার প্রচারণা চালানোর জন্য বেশ কয়েকটি কৌশলের সাথে পরিচয় করিয়ে দেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াকু গ্রন্থাগারের একটি স্লোগান তার বিশেষ পছন্দ হয়েছিল, যাতে বলা হয়েছিল গ্রন্থাগার অভ্যাস গড়ে তুলুন। 1920-এর দশকে জার্মান গ্রন্থাগারগুলোতে পাঠ্য তালিকাভুক্তকরণ নামে যে সেবাটি প্রদান করা হতো সেটির সঙ্গে আধুনিক জনসংযোগের অনেকগুলো কাজেরই মিল আছে। 1927 সালে ইংল্যান্ডে লায়নেল ম্যাককলবিন মত ব্যক্ত করে বলেন যে গ্রন্থাগারের প্রচারণার কাজটি স্রেফ বিজ্ঞাপন প্রদানের চাইতে বেশি কিছু। ম্যাককলবিন তার বই গ্রন্থাগার জনসংযোগের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। গিলবার্ট ও ওয়ার্ড, একজন মার্কিন গ্রন্থাগারিক, বলেন একটি গণগ্রন্থাগারের সমৃদ্ধি উপকারিতা নির্ভর করে জনগণ এর সম্পর্কে কিভাবে তার উপর বই ও সেবা সম্বন্ধে জনগণকে জানানোর জন্য গ্রন্থাগার কি করছে তার উপর। অর্থাৎ জনগণ গ্রন্থাগার সম্পর্কে কিভাবে আর গ্রন্থাগার জনগণকে কিভাবে সেবা দিবে সেটির উপর নির্ভর করছে জনসংযোগ। 1939 সালে গঠিত হয় আমেরিকান পাবলিক রিলেশনস কাউন্সিল। 1940-এর দশকের শুরুর দিকে ইডব্লিউ ম্যাকডিয়ারমিড ও জন ম্যাকডিয়ারমিড এর গ্রন্থাগার সমূহে জনসংযোগের চর্চা সম্বন্ধে লেখালেখি করেন। দি অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকান পাবলিক লাইব্রেরি নামে একটি বইতে তারা লেখেন যে জনগণের যে কোনো অংশ বা ব্যক্তির সঙ্গে একটি সংগঠন যেসব সংযোগমূলক কাজ সম্পন্ন করে তার সবগুলোই এই জনসংযোগের অন্তর্গত। আসলে এই পাবলিক রিলেশন বা জনসংযোগ বেশিরভাগই দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপিয়ান বিভিন্ন গ্রন্থাগারিকরা যে লাইব্রেরির যে প্রচার প্রচারণা আকৃষ্ট করার ক্ষেত্রে যে ব্যবহার করছে সেই বিষয়গুলো এখানে আসছে। এখন আমরা জানবো যে গ্রন্থাগার জনসংযোগের উদ্দেশ্য। গ্রন্থাগার আমি কেন জনসংযোগ করব, সেটার উদ্দেশ্যটা কি? আধুনিক বিশ্বে যে কোনো লাভজনক বা অলাভজনক সংগঠনের পক্ষে প্রচার প্রচারণা এবং অব্যাহত জনসংযোগ ছাড়া উন্নতির দিকে অব্যাহত রাখা একটি দুরূহ ব্যাপার। গুরুত্বপূর্ণ সামাজিক গ্রন্থাগার গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসাবে গ্রন্থাগারকেও তাই জনসংযোগের কথা মাথায় রেখে এর গুরুত্ব দিতে হয়। গ্রন্থাগার জনসংযোগের যে প্রধান উদ্দেশ্য মধ্যে রয়েছে গ্রন্থাগারের সামাজিক উদ্দেশ্য পূরণ, অর্থাৎ ফুলফিলমেন্ট অফ লাইব্রেরিজ সোশ্যাল অবজেক্টিভস। গ্রন্থাগার আমরা যে প্রথম দিকে ক্লাস নিয়েছি পড়েছি যে গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক কর্মকাণ্ড উল্লেখ করবে গুরুত্ব। তাহলে গ্রন্থাগারের যে সামাজিক যে বিভিন্ন দায়িত্ব সমাজ উন্নয়নে ডেভেলপমেন্টের যে ভূমিকা রাখে, সেখানে যে গ্রন্থাগারের সামাজিক যে উদ্দেশ্য
সেটি পূরণ করার ক্ষেত্রে এই জনসংযোগ কিন্তু কাজ করে। তারপরে গ্রন্থাগার সম্পদ সম্বন্ধে মানুষকে অবহিত রাখা, অর্থাৎ টু কিপ পিপল ইনফর্ম দ্য লাইব্রেরি রিসোর্স। মানে এটা হলো যে লাইব্রেরির যে রিসোর্স, লাইব্রেরির জন্য কালেকশন, সেগুলো সম্পর্কে মানুষকে অবহিত রাখা, এটি একটা উদ্দেশ্য জনসংযোগের। গ্রন্থাগার সেবা সম্পর্কে মানুষকে অবহিত রাখা। বিভিন্ন সার্ভিস আছে লাইব্রেরিতে, সেই টু কিপ পিপল ইনফর্ম এট লাইব্রেরি সার্ভিসেস, যে গ্রন্থাগার সেবা সম্পর্কে মানুষকে অবহিত রাখতে হবে, যে আসলে ওই লাইব্রেরিতে বই কি ইস্যু রিটার্ন করা যায় কিনা, সেই লাইব্রেরিতে ডকুমেন্টেশন সার্ভিস আছে কিনা, লাইব্রেরিতে ইন্টারনেট সার্ভিস আছে কিনা, বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা। গ্রন্থাগার সম্পদের মান উন্নয়ন, এনহ্যান্সমেন্ট অফ লাইব্রেরি রিসোর্সেস, এবং সেই সম্পদের কি মান উন্নয়ন করে। গ্রন্থাগার সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ ইনক্রিজিং দ্য নাম্বার অফ লাইব্রেরি ইউজার্স, কারণ এই সমস্ত জনসংযোগের মাধ্যমে লাইব্রেরির যারা সেবা গ্রহণ করতে আসে ইউজার্স, তাদের সংখ্যা কি আস্তে আস্তে বৃদ্ধি পায়, এটাও একটা উদ্দেশ্য। গ্রন্থাগার সেবার বৈচিত্র্য আনয়ন, অর্থাৎ ডাইভার্সিফিকেশন অফ লাইব্রেরি সার্ভিসেস, বিভিন্ন সেবা, যেরকম ইলেকট্রনিক সেবা, বিভিন্ন আমরা কর্নার করে থাকি, নতুন নতুন, যেমন 21 কর্নার, বঙ্গবন্ধু কর্নার, বা বিভিন্ন নতুন নতুন সার্ভিস যে দিই, এই গ্রন্থাগার সার্ভিসের মধ্যে কি আমরা সিডি-রম চার্জ সার্ভিস, এরকম নতুন নতুন সার্ভিসের যে বৈচিত্র্য আনয়ন, সেইগুলোর ক্ষেত্রে জনসংযোগ কাজ করে। তথ্য পেশায় নতুন প্রজন্মকে আগ্রহী করা, মানে এই ইনফরমেশন যে প্রফেশনের যে নতুন প্রজন্ম, এই প্রজন্মকে আগ্রহ সৃষ্টি করা। তারপরে তথ্য সাক্ষরতা বৃদ্ধি করা, এনহ্যান্সিং ইনফরমেশন লিটারেসি, এটার মাধ্যমে জনসংযোগের একটি উদ্দেশ্য। আরেকটি বিষয় হলো যে গ্রন্থাগার জনসংযোগ যাদের উদ্দেশ্যে পরিচালিত হবে। আমি যে গ্রন্থাগার জনসংযোগ করব, উদ্দেশ্যগুলো আমি বললাম, এখন কাদের উদ্দেশ্যে এই জনসংযোগ পরিচালিত হবে সেই বিষয়টিও জানার দরকার। যে কোনো জনসংযোগ কর্মকাণ্ড হাতে, মানে যে কোনো জনসংযোগ কর্মকাণ্ড হাতে নেবার আগে এটি কাকে উদ্দেশ্য করে পরিচালিত হবে, সেই জনগোষ্ঠী বা টার্গেট পিপুলকে স্থির করে নেওয়া উচিত। কারণ আমরা যে কাজগুলো করি সবসময় একটা টার্গেট থাকে। সেই জনসংযোগের, আমি লাইব্রেরিতে জনসংযোগ করব, কাদের উদ্দেশ্য করব, সেই বিষয়টি এখানে আসছে। কেননা বিভিন্ন ধরনের গ্রন্থাগারের সুবিধাভোগী ও ব্যবহারকারী ভিন্ন ভিন্ন রকম হবে। কারণ আমরা জানি যে বেসিক্যালি লাইব্রেরির যে 4 প্রকার, এই 4 প্রকার লাইব্রেরির এক একটা লাইব্রেরির কালেকশন, এক একটা লাইব্রেরি ইউজার ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, এবং ফেসিলিটি গুলো ভিন্ন রকম। সেই জন্য যে জনসংযোগের ক্ষেত্রেও আমি কোন লাইব্রেরিতে কিভাবে কাদের উদ্দেশ্যে করব, সেই বিষয়গুলো এখানে আলোচনায় আনছি। সেটি হলো যে গণগ্রন্থাগারের ক্ষেত্রে বা গণগ্রন্থাগারকে কারা জনসংযোগের আওতায় আসবে। শিল্প কলকারখানার কর্মী, সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, শিশু, নারী, এবং একবারে প্রান্তঞ্চল এলাকার নবাগত, প্রতিবন্ধী, অসুস্থ, প্রান্তিক জনগোষ্ঠী ইত্যাদি বিচিত্র মানুষের দেরকে বিবেচনা আনতে হবে এই গণগ্রন্থাগারের ক্ষেত্রে। যেহেতু গণগ্রন্থাগার একেবারে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং গণগ্রন্থাগারের কি ব্যবহারকারীর মধ্যে ভ্যারাইটিস ব্যবহারকারী, এবং সেখানে মানে কোনো সীমাবদ্ধতা নেই, একদম শিশু, বৃদ্ধ, অল্প শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সকল পর্যায়ের ব্যবহারকারী গণগ্রন্থাগার ইউজ করতে পারেন। সেই জন্য এই তাদের উদ্দেশ্যে জনসংযোগ করার ক্ষেত্রে বিবেচনা নিতে হবে। শিক্ষায়তন গ্রন্থাগারের, যেটি আমরা কি ইনস্টিটিউট লাইব্রেরি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, স্কুল লাইব্রেরি, যে একাডেমিক লাইব্রেরি আমরা বলি, শিক্ষায়তন গ্রন্থাগারের জনসংযোগ কর্মীকে শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষক, কর্মকর্তা কর্মচারী, পাঠ সামগ্রী সরবরাহকারী, ছাত্রছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের কয়েকটি টার্গেট গ্রুপের কথা মাথায় রাখতে হবে। মানে এই একাডেমিক লাইব্রেরির ক্ষেত্রেও কাদের উদ্দেশ্যে জনসংযোগ করা হবে সেইটিও মাথায় রাখতে হবে। বিশেষ করে যে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ক্ষেত্রে, মানে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বৃহত্তর জনগোষ্ঠীর কথাও পরোক্ষ টার্গেট গ্রুপ হিসাবে বিবেচনা করতে হবে। বড় শিল্প প্রতিষ্ঠান
গবেষণা সংস্থা এবং বা সংগঠনের অধিভুক্ত বিশেষ গ্রন্থাগারগুলো, বিশেষ করে আমরা যে স্পেশাল লাইব্রেরির কথা বলি, সেইগুলোর ক্ষেত্রে ব্যবস্থাপক যারা ম্যানেজমেন্টে থাকে, গবেষক যারা রিসার্চার, বিভিন্ন পর্যায়ের কর্মী, বিভিন্ন লেভেলের স্টাফ, বক্তা, ব্যবহারকারী এবং ক্ষেত্র বিশেষে অন্যান্য গ্রন্থাগারকেও টার্গেট গ্রুপ হিসেবে মানে ধরতে হবে। একটি বড় কর্পোরেশনের ক্ষেত্রে কর্মী, শেয়ার হোল্ডার, সরবরাহকারী, ভোক্তা, সরকার, সহযোগী, ঊর্ধ্বতন বা অধস্তন প্রতিষ্ঠান, এদের সবাইকে বিবেচনায় করতে হবে। এটি হলো স্পেশাল লাইব্রেরি ক্ষেত্রে। এবার আমরা জানবো যে গ্রন্থাগার জনসংযোগে ব্যবহৃত পদ্ধতি সমূহ। লাইব্রেরি পাবলিক রিলেশন, the method of public library public relation, গ্রন্থাগার জনসংযোগের একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতিগুলো কি? গ্রন্থাগার জনসংযোগের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়, যদিও কোনো গ্রন্থাগারেই কোনো একটি বা দুটি পদ্ধতি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একাধিক পদ্ধতি একটি আরেকটির সঙ্গে মিলিয়ে ব্যবহার করে। কোন পদ্ধতিগুলো ব্যবহার করা হবে সেটি নির্ধারণ করার আগে কোন কোন বার্তা বা তথ্য প্রদান করা হবে সেটি নির্ধারণ করে নিতে হয়। কোন গ্রন্থাগার পাঠক ও ব্যবহারকারীকে আকৃষ্ট করার জন্য কোন ব্যবহারকারীর উপর কোন ব্যবহারকারীর উপর জোর দিবে সেটি নির্ভর করে গ্রন্থাগারের ধরন, ব্যবহারকারীদের প্রকৃতি, কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। কাজেই কোন বার্তাটি সবচেয়ে কার্যকরভাবে পাঠককে গ্রন্থাগার ব্যবহারে আকৃষ্ট করবে, গ্রন্থাগার জনসাধারণ কর্মীকে সেটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সৃষ্টিশীলতা ও ব্যতিক্রমী ভাবনা প্রায়শই কাঙ্ক্ষিত ফলাফল দেবে। গ্রন্থাগার জনসংযোগের জন্য যেসব জনসংযোগ পদ্ধতি ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কতগুলো বিষয় আছে, যেমন মুদ্রিত সামগ্রী। মুদ্রিত সামগ্রী এটা একটা পদ্ধতি। মুদ্রিত সামগ্রীর মধ্যে তার বিভিন্ন আইটেম আছে। গ্রন্থাগার জনসংযোগ পদ্ধতিগুলোর মধ্যে মুদ্রিত সামগ্রী সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এই মুদ্রিত সামগ্রীর মধ্যে আছে বার্ষিক রিপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যানুয়াল রিপোর্ট থাকে সেটি। সামগ্রী তালিকা, তার কি লিস্ট অফ ম্যাটেরিয়ালস বা কালেকশন লিস্ট সেটি থাকে। তারপরে ব্রুশিওর, বিভিন্ন প্রতিষ্ঠানে কি তার প্রচার প্রচারের জন্য ব্রুশিওর করে, সেটির মাধ্যমে হতে পারে। ফ্লায়ার বা লিফলেট, লিফলেটের মাধ্যমে হতে পারে। মানচিত্র হতে পারে, পোস্টার, নিউজ লেটার। এগুলো হলো মুদ্রিত সামগ্রীর যে উপকরণগুলো, মুদ্রিত সামগ্রীর মাধ্যমে যে পদ্ধতি ব্যবহার করে জনসংযোগ করা হয় সেইগুলোর একটি উপকরণ। এরপরে আছে যে মুখের ভাষা। সুদীর্ঘকাল ধরে মুখের ভাষা, স্পোকেন ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় জনসংযোগ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়।
জি এখন ঠিক আছে? হ্যালো, জি স্যার ঠিক আছে, চলো শুরু করেন স্যার। জি জি আমরা যেটি বলতেছিলাম যে মেথড অফ লাইব্রেরি পাবলিক রিলেশনস এর মধ্যে যে মুদ্রিত সামগ্রীর যে আইটেমগুলো বলা শেষ করেছিলাম। এরপরে আমরা বলতেছিলাম যে মুখের ভাষার মাধ্যমে জনসংযোগ করা যায়। গ্রন্থাগার সুদীর্ঘকাল ধরে মুখের ভাষা স্পোকেন ওয়ার্ডস একটি গুরুত্বপূর্ণ কার্যকর জনসংযোগ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর এই মুখের ভাষার মধ্যে যে কতগুলো বিষয় সেটি হলো পুস্তক কথন অর্থাৎ বুক টক, তারপরে গ্রন্থাগার কথন লাইব্রেরি টক এন্ড লাইব্রেরি ট্যুর গ্রন্থাগার ভ্রমণ। এইগুলোর মাধ্যমে কি পাবলিক রিলেশন গ্রন্থাগারে জনসংযোগের করার যে পদ্ধতি মাধ্যম। যে পুস্তক কথনটা কি? বুক টক অর্থাৎ একজন গ্রন্থাগারিক যখন সম্ভাব্য পাঠকদের উদ্দেশ্যে তার নির্দিষ্ট কোনো বই সম্পর্কে বক্তব্য রাখেন সেটি পুস্তক কথন হিসাবে আমরা জানতে পারি। এরপরে গ্রন্থাগার কথন কি? গ্রন্থাগার কথনের প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রন্থাগার ব্যবহারে মানুষকে আকৃষ্ট করা, অর্থাৎ গ্রন্থাগারে কোন কোন বিষয়ে তথ্য পাওয়া যায়, কিভাবে গ্রন্থাগার সম্পদ ব্যবহার করা হবে, তথ্যের উৎসগুলো কি এবং কিভাবে এসব উৎস ব্যবহার করা যায়, গ্রন্থাগারে ক্যাটালগ, গ্রন্থপঞ্জি, নির্ঘণ্ট, সারসংক্ষেপ ইত্যাদি সেবার প্রয়োজনীয়তা ও ব্যবহার বিধি কি, গ্রন্থাগারের বিভাগ বিভিন্ন বিভাগ কোন কোন সেবা প্রদান করে, গ্রন্থাগার ওয়েবসাইট কিভাবে তথ্য প্রয়োজন মেটাতে পারে কথনের মাধ্যমে পাওয়া সম্ভব। তারপরে লাইব্রেরি ট্যুর গ্রন্থাগার ভ্রমণ, সেটি কি? গ্রন্থাগারিক বা একজন গাইড বা পথ প্রদর্শক পাঠক ব্যবহারকারীদেরকে গ্রন্থাগারের বিভিন্ন অংশে নিয়ে যাবেন এবং কোথায় কোন সেবা প্রদান করা হচ্ছে তা সরজমিনে দেখে একই সঙ্গে কোন সেলফে কোন তথ্য সামগ্রী রাখা আছে, কিভাবে গ্রন্থাগার সামগ্রী প্রক্রিয়াকরণ হচ্ছে, কিভাবে রেফারেন্স প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, সার্কুলেশন সেবাই বা কিভাবে দেওয়া হচ্ছে, এই সবই তারা নিজের চোখে দেখে এর সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারবেন। এটাকে বলা হয় যে লাইব্রেরি ট্যুর। আমরা অনেক সময় ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন লাইব্রেরিতে কি শিক্ষা সফরে নিয়ে যায়, তখন ওই লাইব্রেরির একজন পথ প্রদর্শক বা গাইড বা গ্রন্থাগারিক লাইব্রেরিটা ঘুরে দেখান বিভিন্ন সার্ভিস সম্পর্কে, কোন তথ্য কোথায় আছে, এগুলোকে লাইব্রেরি ট্যুর হিসাবে এবং জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে হলো যে প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ। প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ কি? গ্রন্থাগারকে নিজের বার্তা বৃহত্তর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য পত্র পত্রিকা তথ্য প্রচার মাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। প্রচার মাধ্যমে গ্রন্থাগারের খবর সরবরাহ করার বিভিন্ন পন্থা আছে, যেমন সংবাদ বিজ্ঞপ্তি। আমরা কি প্রেস রিলিজ দিয়ে থাকি, সংবাদ বিজ্ঞপ্তি এটি একটি মাধ্যম। সংবাদ সম্মেলন, আমরা অনেক সময় কি সংবাদ সম্মেলন করি, সেটি প্রেস কনফারেন্স যেটাকে বলা হয়। তারপরে বিভিন্ন ফিচার কি? আমরা অনেক সময় লক্ষ্য করি যে শুক্রবার দিন বা বিভিন্ন সময় পত্রিকায় বিশেষ একটি বিষয় নিয়ে আলাদা দুটি পেজের মধ্যে একটি ফিচার পাবলিশ করা হয়, এগুলোও কিন্তু মাধ্যম। বিজ্ঞাপন, বিভিন্ন অ্যাড দেওয়া হয়। তারপর রেডিও টেলিভিশন প্রোগ্রাম, রেডিও এবং টেলিভিশনে যে টক শো হয়, বিভিন্ন প্রচার করা হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু জনসংযোগ হতে পারে। প্রদর্শনী ও জ্ঞান বিস্তারমূলক কার্যক্রম, এই বিভিন্ন কি বই ডিসপ্লে বা বিভিন্ন প্রদর্শনীর এক্সিবিশন করা হয়। এবং গ্রন্থাগার সামগ্রী প্রদর্শনী, গ্রন্থাগার যে নতুন ম্যাটেরিয়ালস আছে সেগুলো প্রদর্শনী হয়ে থাকে। যেমন আমরা এরকম গ্রন্থ মেলা হয়, বিভিন্ন বই মেলা আমরা বলি, সেগুলো হয়ে থাকে। পাঠচক্র কি? বিভিন্ন পাঠচক্র হয়, যে কে কত বই পাঠ করে এবং বিভিন্ন বিষয়ে পাঠ করতে পারে, সেটি হতে পারে। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা যেটাকে ওয়ার্কশপ আমরা বলি, লেখক পাঠক সম্মেলনী, যারা রাইটার এবং যারা ইউজার ব্যবহারকারী যৌথভাবে বিভিন্ন সম্মেলন হতে পারে। ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলো কিন্তু যে
এই জনসংযোগের মাধ্যম হিসেবে ভ্রাম্যমাণ গ্রন্থাগার সেবা, যেটিকে আমরা মোবাইল লাইব্রেরি বলে থাকি, সেইটার মাধ্যমেও জনসংযোগ হতে পারে। এরপরে স্পন্সরশিপ, বিভিন্ন লাইব্রেরি তার সৌজন্যে একটি প্রোগ্রাম করলো, সেটাকে স্পন্সরশিপ হিসেবে হতে পারে। এরপরে গ্রন্থাগার জনসংযোগের যে জেনারেল টুলস, সাধারণ উপকরণ একেবারে, সেটি কিভাবে মানবিক সুসম্পর্ক অর্থাৎ ভাবের আদান প্রদান, শেয়ার, এটার মাধ্যমে একটা সাধারণ উপকরণ জনসংযোগের, মানে গ্রন্থাগার একদম জেনারেল টুল। তথ্যের যোগান দেওয়া, লিঙ্কডইন, বিভিন্ন যে ইয়ে আছে ইন্টারনেট কানেক্টিভিটির বিভিন্ন তথ্য যোগান দেয়, অনলাইনের লিঙ্ক আছে, সেইগুলোর সাথে যোগাযোগ করা। গ্রন্থাগার স্বাক্ষর, লাইব্রেরি হয়। তারপরে পুস্তক প্রদর্শনী, হোল্ডিং অফ লাইব্রেরি এক্সিবিশন, বিভিন্ন আলোচনা, মিডিয়া টক্স, যেরকম রেডিও টিভিতে যে আলোচনা হয় বিভিন্ন মিডিয়াতে, সেগুলো, সংবাদ বিজ্ঞপ্তি, বুলেটিন বোর্ড, নোটিশ বোর্ড ফর দ্য বোথ স্টাফ অ্যান্ড স্টুডেন্টস, পরামর্শক বক্স, যেটা সাজেশন বক্স, বিভিন্ন পরামর্শ কেন্দ্র বা পরামর্শ বক্স হিসাবে চিঠিপত্রের মাধ্যমে মানুষের সৎ পরামর্শ এরকম বাক্স রাখা হয়, সেটা হতে পারে। তারপরে কি গণতত্ত্ব ডেস্ক, যেটা পাবলিক ইনফরমেশন ডেস্ক অনেক বড় প্রতিষ্ঠানে কি কমনলি থাকে, যে যেমন হসপিটালে সেখানে একটি এরকম পাবলিক ইনফরমেশন ডেস্ক থাকে, যে সেবা সম্পর্কে কি পরামর্শ দেওয়ার জন্য বা জনগণের কি প্রতিক্রিয়া, কোনটা ভালো মন্দ, এই ব্যাপারে তথ্য দেয়। তারপরে বর্তমানে ফেসবুক, ইমেল, এগুলো কিন্তু জনসংযোগ যে একদম জেনারেল টুলস উপকরণ হিসেবে ইউজ হতে পারে। এইগুলো ছিল আমাদের মোটামুটি জনসংযোগ এবং লাইব্রেরি দুইটার মধ্যে যে সম্পর্ক এবং উপকরণ এবং পদ্ধতি, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে আমি আলোচনা করব যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সাংগঠনিক আচরণ। বিভিন্ন সংগঠনের তার যেমন লাইব্রেরি বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা জায়গাতেই কি সাংগঠনিক একটি বিহেভিয়ার, আচরণের। আমরা জানি সংগঠন হচ্ছে এমন একটি সত্তা যেটি কিছু সংখ্যক ব্যক্তির সমন্বয়ে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে কাজ করে। প্রতিটি সংগঠনের আছে নির্দিষ্ট আদর্শ উদ্দেশ্য। প্রতিটি সংগঠনই সমাজের মানুষকে সেবা প্রদান করার উদ্দেশ্যে কাজ করে। কাজেই সাংগঠনিক পরিধি বিভিন্ন ব্যক্তি কোন ধরনের আচরণ করে এবং কেন তারা এ ধরনের আচরণ করে, সেটি এই সংগঠনের আচরণ থেকে জানা যায়। এই আচরণ সংগঠনের কার্যক্রমকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে। ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কিথ ডেভিস ও জন নিউস্ট্রম সাংগঠনিক আচরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এটি হচ্ছে একটি সংগঠনের সদস্যরা সংগঠনের অভ্যন্তরে কিভাবে আচরণ করবে সে সম্পর্কিত জ্ঞান এবং তার প্রয়োগ। মানবীয় উদ্দেশ্য সাধনের জন্য তৈরি একটি মানবিক উপকরণ হচ্ছে সাংগঠনিক আচরণ। ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, বিদ্যালয় বা সেবামূলক সংগঠন, সর্বত্রই এটি প্রয়োগ দেখা যায়। অন্যদিকে রবিন্স এর মতে, organizational behavior is a field of study, investigates the impact that individuals, groups, and structures have behavior within organization for the purpose of applying such knowledge towards improving an organization effectiveness. অর্থাৎ এই সাংগঠনিক যে আচরণ, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন সেটার উপর নির্ভর করে অনেক কিছুই জনসংযোগের সাথেও সম্পর্কিত এবং ইউজারের সাথেও সম্পর্কিত। এই সাংগঠনিক আচরণের কতগুলো উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্যে সাংগঠনিক আচরণ করবে। সাংগঠনিক পরিবেশে নানা ধরনের পরিস্থিতিতে সংগঠনের সদস্যরা কি ধরনের আচরণ করে, সেটি বর্ণনা করাই হলো সাংগঠনিক আচরণের প্রধান উদ্দেশ্য। এছাড়া আরো নানাবিধ উদ্দেশ্য রয়েছে, যে বিবরণ প্রদান, উপলব্ধি করা, পূর্বাভাস প্রদান, নিয়ন্ত্রণ করা, পরিকল্পনা প্রণয়ন, সাংগঠনিক সংস্কৃতি সম্বন্ধে ধারণা প্রদান, দলগত কর্ম সম্পাদন। এগুলো হলো সাংগঠনিক আচরণের যে উদ্দেশ্য। আবার সাংগঠনিক আচরণের কতগুলো স্কোপ বা পরিধি আছে। এটা পরিধিটি তিনটি ক্ষেত্রে সীমাবদ্ধ। যেমন ব্যক্তির মধ্যে আবার কতগুলো বিষয় আছে। সংগঠনের অভ্যন্তরে ব্যক্তিবর্গ নানা ধরনের হতে পারে। একটা সংগঠনে
অনেকগুলো ব্যক্তি যেহেতু একসাথে এক সংগঠনে জড়িত, নানা ধরনের ব্যক্তিবর্গ হতে পারে এবং তারা সময় বেঁধে বিভিন্ন ধরনের আচরণ করবে, এটাই স্বাভাবিক। তাদের সাংগঠনিক আচরণ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো, যেরকম তোমাদের একটা ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট, সবার আচরণ বা সবার ব্যক্তিত্ব বা একরকম হবে না এবং বিভিন্ন ধরনের আচরণ বিভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক। সেই আচরণের যে সীমাবদ্ধতা সেটির মধ্যে যে ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি একটি বিষয় কাজ করে। তারপরে মনোভাব, কার মনোভাব কিরকম এবং ধারণা কার কিরকম ধারণা, শিখন এবং প্রণোদনা, অর্থাৎ কে শিখতে আগ্রহী আছে। আর প্রণোদনা হলো যে কি যাকে কাজ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হয় যে কোনো অভ্যন্তরীণ ভাবে, সেটা কি প্রণোদনা বলছে। সেটিও একটা সীমাবদ্ধ আছে এই সাংগঠনিক আচরণের পরিধির মধ্যে। তারপরে আছে দল, অর্থাৎ বিভিন্ন দলগত একটি বিষয় আছে। সংগঠনের কর্মীরা দলগতভাবেই এর নানা কর্মকাণ্ড পরিচালনা করে এবং কি প্রতিটি দলই কোনো না কোনো ভাবে সংগঠনের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকে। এ কারণে ইহা খুব গুরুত্বপূর্ণ। মানে দলগত সাংগঠনিক আচরণ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো নেতৃত্ব। এখন একটা প্রতিষ্ঠানে তখন দলগত আচরণ, মনে করেন একটি গার্মেন্টস, সেখানে তারা আন্দোলন করছে বিভিন্ন বিষয়ের উপরে, এখানে অনেকগুলো কর্মী একসাথে জড়ো হয়ে আন্দোলন করতেছে। সেখানে তার নেতৃত্বের যে বিষয় সেটিও দলগত একটি, তার ক্ষমতা, তারপরে দলগত দ্বন্দ্ব, দলগত ভারসাম্য বজায় রাখা, এগুলো মানে সাংগঠনিক আচরণের পরিধির মধ্যে দলগত ভাব। তারপরে সাংগঠনিক কাঠামোর অন্যতম ভিত্তি হলো কর্মীদের কি কাজের সমন্বয়। এই সমন্বয় নিশ্চিত করার জন্য যেসব বিষয়ের উপর নির্ভর করবে সেগুলো হলো সাংগঠনিক সংস্কৃতি, সাংগঠনিক পরিবর্তন, সাংগঠনিক উন্নয়ন। এগুলো হলো যে সাংগঠনিক কাঠামোর মধ্যে যে আচরণের যে পরিধি, সেই বিষয়গুলো। এবার আমরা আসছি এই চ্যাপ্টারের সর্বশেষ বিষয়, সেটি হলো লাইব্রেরি রিসার্চ, গ্রন্থাগার গবেষণা। গ্রন্থাগার গবেষণা আবার কি? এটি একটি মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে, অর্থাৎ গবেষণার অন্যতম সহযোগী ও সহায়ক শক্তি হচ্ছে গ্রন্থাগার। আমরা জানি বিভিন্ন যারা পিএইচডি করে বা রিসার্চ করে তাদের লাইব্রেরির কি একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে। যে কোনো বিষয়ের গবেষণায় গ্রন্থাগার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার গ্রন্থাগার কিভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করবে সেটিও কিন্তু গবেষণার বিষয়। একটা লাইব্রেরি সে কিভাবে সার্ভিস দিবে, কিভাবে সার্ভিস ডেভেলপ করবে, কারা সার্ভিস দিবে, কোন কোন সার্ভিস গুলো দিবে, সেই বিষয়ের উপর কিন্তু গবেষণার একটা বিষয় আছে। কেননা বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়ন, পাঠকের পরিবর্তনশীল চাহিদা, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতি, তথ্যের বহুমাত্রিক প্রয়োগ ইত্যাদি গ্রন্থাগারের কাজে নানা পরিবর্তন নিয়ে আসে। এই পাঠক গ্রন্থাগারকে কিভাবে ব্যবহার করতে চান এবং গ্রন্থাগার পাঠকের প্রয়োজন কিভাবে পূরণ করতে পারে সেটিও কিন্তু এখন গবেষণার বিষয়বস্তু। এরই প্রেক্ষাপটে পাঠকের মনস্তত্ত্ব গ্রন্থাগার গবেষণার অন্যতম বিষয়বস্তু হিসাবে কি আত্মপ্রকাশ করেছে। এর দৃষ্টিকোণ থেকে গ্রন্থাগার গবেষণার মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটের সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এখানে কিছু আলোচনা করব, সেটি সম্পর্কে বলছি। আসলে আমরা জানি যে সবসময় লাইব্রেরি রিসার্চারের সহযোগিতা হিসাবে, সহায়ক শক্তি হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ বা যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের গবেষণার কাজে গবেষকদের সহায়তার জন্য লাইব্রেরি কাজ করে। এখন আবার লাইব্রেরি রিসার্চ, গ্রন্থাগার গবেষণা, এখন এই যে আমাদের বিশেষ করে লাইব্রেরি প্রফেশনের যারা পিএইচডি করে তারা কি লাইব্রেরি সার্ভিস সম্পর্কে, লাইব্রেরি সম্পর্কে, লাইব্রেরির কি কি সেবা দেওয়া হয়, কি ধরনের সেবা দেওয়া হয়, কি টেকনোলজি ব্যবহার করা হয়, সেইগুলোর উপরে কিন্তু গবেষণা হচ্ছে বর্তমানে। যার জন্য এই লাইব্রেরি রিসার্চ একটি মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে এখানে আলোচনায় আনা হয়েছে। সেখানে বিষয়টি কি, সেটি হলো যে পাঠক আচরণ, একজন ইউজারের যে বিহেভিয়ার সেটির উপর নির্ভর করে। কারণ মনস্তাত্ত্বিক গ্রন্থাগার গবেষণার অন্যতম আলোচ্য বিষয় হলো পাঠক আচরণ। এই আচরণ বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা চান গ্রন্থাগার সেবাকে আরো কি উন্নত এবং পদ্ধতিগত করে তুলতে। একটি গ্রন্থাগারের সকল সেবা নিয়ে পাঠক সাধারণত কি সন্তুষ্ট নাও হতে পারেন বা সন্তুষ্ট থাকেন না। গবেষকদের চেষ্টা থাকে
পাঠকদের আচরণগত ধারা বিশ্লেষণ করার মাধ্যমে গ্রন্থাগার সেবা সম্বন্ধে পাঠকদের মনোভাবকে একটি অনুকূল অবস্থানে নিয়ে যেতে। তখন পাঠকগণ গ্রন্থাগারের সব সেবা সম্বন্ধে ইতিবাচক মনোভাব পোষণ করবে। তোমরা নিশ্চয়ই আপনারা অনেকে লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন লাইব্রেরিতে কি কমেন্ট করার জন্য বা মন্তব্যের জন্য একটি মন্তব্য ডায়েরি থাকে, মন্তব্য খাতা থাকে, মন্তব্য বই থাকে। সেটি কি যে একজন নতুন ইউজার হিসাবে ওই লাইব্রেরিটি কি ভিজিট করছে অথবা লাইব্রেরি ব্যবহার করছে, এই লাইব্রেরির একজন ব্যবহারকারী হিসাবে তার প্রতিক্রিয়া মনোভাব কি বা সেবা সম্পর্কে তার মন্তব্য কি বা কোন রিসোর্স তার চাহিদা পূরণ করতে পারছে বা নাই সেই সম্পর্কে মন্তব্য করে থাকে। এই জন্য যে পাঠকের আচরণ এই লাইব্রেরি রিসার্চের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে। এই জন্য যে রিসার্চ মেথোলজির ক্ষেত্রে যখন লাইব্রেরির প্রফেশনে কেউ গবেষণা করে তখন কি ইউজার কেউ বিভিন্নভাবে কোয়েশ্চেনিয়ার দেওয়া হয়। সেই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে কি তার ইউজার স্যাটিসফ্যাকশন, যে এই লাইব্রেরির সার্ভিস সম্পর্কে, বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে, বিভিন্ন কালেকশন সম্পর্কে, স্টাফদের আচরণ সম্পর্কে ওই ব্যবহারকারী স্যাটিসফ্যাকশন আছে কিনা সেই সম্পর্কেও কিন্তু কোয়েশ্চেনিয়ার থাকে। সেইগুলোর উপর নির্ভর করে একজন কি গবেষক তার লাইব্রেরি রিসার্চকে আকৃষ্ট করে তার ইউজারের বা ব্যবহারকারীর বা পাঠকের আচরণ সম্পর্কে জানতে পারে এবং তখনই এই লাইব্রেরি সার্ভিসকে একটা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে। এরপরে আছে যে ভোক্তা অধিকার। গ্রন্থাগারের সাথে পাঠক ও সেবা গ্রহীতাদের সম্পর্কে বাণিজ্যিক পণ্য ও সেবাদাতা ও গ্রহীতার মধ্যে যে সম্পর্ক সেটির সমরূপ করার চেষ্টা করা হচ্ছে। সারা বিশ্বে এখন ভোক্তা অধিকার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এজন্য গ্রন্থাগারে বিপণন সম্পর্কিত কাজে আরো বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিপণন ও বিক্রয় সম্পর্কে নানা ক্ষেত্রে গবেষণা হচ্ছে এবং তার ফলাফলকে গ্রন্থাগারে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। এখন আপনারা লক্ষ্য করে থাকবেন যে ভোক্তা অধিকার কিন্তু সংগঠন আছে। আমরা বাজারে বা দেশে, সারা দেশে বিভিন্ন আইটেমে যে আমরা যারা গ্রহীতা সেবা গ্রহণ করে থাকি, ভোক্তা অধিকার, আমার যে অধিকার, সেই ন্যায্য অধিকার যদি না পায় তাহলে ভোক্তারা ক্ষুব্ধ হয় এবং সেই ক্ষেত্রে তখন ভোক্তার অধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করে সংগঠন। লাইব্রেরির ক্ষেত্রেও একজন সেবা গ্রহীতা, গ্রাহক বা ব্যবহারকারী, স্টুডেন্ট হোক, শিক্ষক হোক বা লাইব্রেরির যে কোনো ধরনের গবেষক ইউজার হোক, তারও কিছু অধিকার আছে। সেই স্টাফ হিসাবে, লাইব্রেরি ইউজার হিসাবে যদি সেই অধিকার সম্পর্কে, লাইব্রেরির সেবা সম্পর্কে, একটি লাইব্রেরিতে যদি বই ইস্যু রিটার্ন সিস্টেম, একটি লাইব্রেরিতে যদি বসে পাঠ করা রিডিং রুম, একটি লাইব্রেরিতে যদি রেফারেন্স ম্যাটেরিয়ালস না থাকে, একটি লাইব্রেরিতে যদি রেফারেন্স ম্যাটেরিয়ালস ইউজ করার মতন সেই পরিবেশ না থাকে, ইনফরমেশন টেকনোলজি যদি আইসিটির ব্যবস্থা না থাকে, বর্তমান ইমেইল ইন্টারনেটের যুগে যে নতুন নতুন তথ্য চাহিদার সৃষ্টি হচ্ছে সেইগুলো না থাকে, তখন কিন্তু বিভিন্ন পাঠক তার তার অধিকার নিয়ে কথা বলেন। যে সেই হিসাবেই এই বর্তমানে গবেষণা চলছে যে অধিকার হিসেবে একজন ব্যবহারকারীর কিভাবে লাইব্রেরিকে ডেভেলপ করার ক্ষেত্রে এবং তার অধিকারকে প্রয়োগ করার ক্ষেত্রে গ্রন্থাগারকে আরো ডেভেলপ করা যায়, সেই ফলাফলকেই গ্রন্থাগারে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। এরপরে আছে যে বাজার গবেষণার মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট। এখানে আমরা যে কথাগুলো বলছি যে বিপণন বিক্রয়, এখানে আসলে লাইব্রেরিতে যে বিশেষ করে একুজিশন ফাংশন, বর্তমানে যে আমাদের জার্নাল কালেকশন, বই কালেকশন, এগুলো সাবস্ক্রিপশন করতে হয় জার্নাল, সেইগুলো কিভাবে বিভিন্ন নীতিমালা আছে, সেই নীতিমালা ফলো করে কাজ করতে হয়, সেই জন্যই কিন্তু এখানে ভোক্তা অধিকারের কথা বিষয়টি আসছে। আর বাজার গবেষণার মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট 1980-এর দশক থেকে শুরু করে গ্রন্থাগারগুলো এখন পর্যন্ত বাজার গবেষণায় তাদের মনোযোগ নিবন্ধ করেছে। এর দুটি উদ্দেশ্য হচ্ছে গ্রন্থাগার ও তথ্য সেবা বিপণন এবং পাঠক ও ব্যবহারকারীদের পরিবর্তন চাহিদাগুলো সম্বন্ধে জানা। বাজার গবেষণা একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট, গ্রন্থাগারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রাত্যহিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এর বড় ধরনের ইতিবাচক ভূমিকা রয়েছে। মানে সেখানে যে কিভাবে এই বিশেষ করে যে বই পারচেজ করা হয়, সেই বই পারচেজ করার ক্ষেত্রে বিভিন্ন বা
গ্রন্থাগারের যে বিভিন্ন প্ল্যান পরিকল্পনার মধ্যে সেই বিষয় একটি বড় ফাংশন হলো পারচেজ করা। সেই পারচেজ করার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি আমরা বিভিন্ন লাইব্রেরির ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। সেইগুলোর উপরে কিন্তু বর্তমানে গবেষণা করা হচ্ছে, পিএইচডি দেওয়া হচ্ছে, এবং সেই বিষয়গুলো যে আমাদের প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মুন্সি স্যারের পিএইচডি সম্ভবত আমি যতটুকু জানি যে উনি লাইব্রেরি ইকুইপমেন্ট পারচেজের উপরে এই যে গবেষণা করেছেন। এরকম ভাবে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করা হয়। তারপরে গ্রন্থাগারিকতার আচরণগত মাত্রা, মানে গ্রন্থাগারিকতা আবার কি? সেটি হলো লাইব্রেরিয়ান, লাইব্রেরি স্টাফ এবং তাদের যে সার্ভিস এবং সার্ভিস দেওয়ার যে মাধ্যম এবং সেই প্রক্রিয়াটাই টোটালটাই হলো গ্রন্থাগারিকতা। সেই তাদের মধ্যে আচরণগত মাত্রা, অর্থাৎ অনেক গবেষকই গ্রন্থাগারিকতার কি আচরণ শিল্প বা বিহেভিয়ার সময় শেষ হয়ে আসছে স্যার। অভিধায় আখ্যায়িত করেন। এটি পাঠক ও ব্যবহারকারীর আচরণ, মনোভাব, বিশ্বাস, মূল্যবোধকে তথ্যের মাধ্যমে পরিবর্তিত করার প্রয়াস নিন। এটির উদ্দেশ্য হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি করা, সৃষ্টিশীলতার উন্মেষ ঘটানো, তথ্য স্থানান্তর এবং জ্ঞানকে বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই উদ্দেশ্য পূরণের জন্য গ্রন্থাগারিকরা সুপ্রতিষ্ঠিত তাত্ত্বিক ভিত্তি প্রয়োজন গ্রন্থাগারের, যা সমাজ ও সভ্যতার অগ্রগতিতে সাহায্য করবে এবং মানুষকে আরো পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। এইগুলো হলো যে গ্রন্থাগারিকতার যারা সার্ভিস দিবেন তাদের আচরণগত মাত্রা থাকবে। এইগুলো হলো লাইব্রেরি রিসার্চ এর এই মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট, সেগুলো আলোচনা করলাম। আমি মোটামুটি আমার সময় শেষ, টেকনিক্যাল কমিটি বলেন সময় কিন্তু শেষ হয়ে গেছে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে আজকের লাইব্রেরি এন্ড পাবলিক রিলেশনস এই চ্যাপ্টার থেকে মোটামুটি ভাবে যে বিভিন্ন বিষয়গুলো তোমাদের সামনে স্বল্প পরিসরে তুলে ধরার জন্য। আশা করি নিশ্চয়ই তোমরা এর থেকে তথ্য মোটামুটি ভাবে উপকৃত হবে। যদিও মাঝখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো আশা করি তোমরা ভালো করবে। এবার সময় শেষ, তোমাদের আর যদি কিছু জানার থাকে তোমরা বলতে পারো। জনসংযোগ বলতে কি বুঝো? জনসংযোগের প্রয়োজনীয়তা যে প্রয়োজনীয়তা, তারপরে গ্রন্থাগারের জনসংযোগের প্রয়োজনীয়তা এবং গ্রন্থাগারের জনসংযোগের পদ্ধতি সমূহ আলোচনা করো। গ্রন্থাগার জনসংযোগে ব্যবহৃত পদ্ধতি সমূহ আলোচনা করো।